আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি মাহবুবুল আলম পাশা, আমার চ্যানেল এমএপি বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমার এই চ্যানেলে বাংলা বিষয় নিয়ে ভিডিও ধারণ করে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের বিষয় আমি নির্ধারণ করেছি বাংলা ব্যাকরণের শব্দ ও পদের গঠন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আলোচনার পূর্বে একটু কথা বলে নিই। বাংলা ব্যাকরণ আসলে কোনো শ্রেণী বা ক্লাস ভেদ হয় না। মাধ্যমিক থেকে চাকরি প্রত্যাশী যারা আছেন প্রত্যেকের জন্যই বাংলা ব্যাকরণ শেখাটা অতীব জরুরি। তো আমি আশা করব আপনারা সকলে আমার আজকের এই ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আলোচনাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে পরবর্তীতে আমার এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আপনারা পাবেন। তো আর দেরি না করে বন্ধুরা, আমরা আলোচনায় যাব। আলোচনার বিষয় পূর্বেই বলেছি শব্দ ও পদের গঠন। শব্দ ও পদের গঠন। তো শব্দ এবং পদ দুটো আলাদা বিষয়, তাই না? তো শব্দ একটা আলাদা একটা বিষয়, পদ একটা আলাদা বিষয়। তো প্রথমে আমরা শব্দ কি এর সংক্ষিপ্ত সংজ্ঞাটা আমরা জানব। শব্দ হচ্ছে দুই বা ততোধিক ধ্বনি একত্রিত হয়ে যদি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় শব্দ। যেমন ক যুক্ত ল যুক্ত ম, তিনটা ধ্বনি যুক্ত হয়ে একটা শব্দ গঠন করেছে, নাম হচ্ছে কলম। শব্দটা হচ্ছে কলম। এর একটা নির্দিষ্ট অর্থ আছে, সেটা কি? অর্থ হচ্ছে লেখার যন্ত্র। তো বন্ধুরা, শব্দ গঠনের প্রক্রিয়া বাংলা ব্যাকরণে দীর্ঘ পরিসরের আলোচনার একটা ব্যাপার। কেননা শব্দ গঠন করতে হলে আমাদেরকে সমাস জানতে হবে, প্রত্যয় জানতে হবে, উপসর্গ জানতে হবে, দ্বিত্ব শব্দ জানতে হবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো বিশাল আলোচনা যেহেতু, আমি অতি সহজ পদ্ধতিতে আমি ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো নিয়ে আসবো। তো আজকের আলোচনা আমি করব পদ গঠন নিয়ে। তাহলে আমাদেরকে পদ এর সংজ্ঞা এবং এর গঠন প্রণালী আমাদের জানতে হবে, তাই না? একটু আমরা মনোযোগ দিই। পদ কাকে বলে? পদ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেক অর্থবোধক শব্দ হচ্ছে পদ। আমি আবারও বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেক অর্থবোধক শব্দ হচ্ছে পদ। এই যে আমি একটা বাক্য লিখেছি, এখানে দেখেন, এ কলমে ভালো লেখা হয়। এখানে কলমটা ছিল শব্দ, ওই কলমটা আমি বাক্যে প্রয়োগ করেছি, এ কলমে ভালো লেখা হয়। তাহলে এখানে এই কলমটা আর শব্দ রইল না। এই কলম কিসে পরিণত হয়ে গেল? পদে পরিণত হয়ে গেল। তো এখানে লক্ষণীয় কি? এখানে কলমের সঙ্গে কোনো শব্দাংশ বা কোনো বিভক্তি যুক্ত নেই, কিন্তু যখন বাক্যে প্রয়োগ করেছি তখন কি হয়ে গেছে? কলমে, কলম যুক্ত এ, তার মানে কি কলমের সঙ্গে একটা শব্দাংশ বা বিভক্তি যুক্ত হয়েছে। এই জন্য আমরা এই পদের এই শব্দাংশ যুক্ত যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো লগ্ন। তো বন্ধুরা, নতুন একটা আলোচনা আমাদের সামনে এসেছে, সেটার নাম হচ্ছে লগ্ন। এই লগ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। লগ্ন কাকে বলা হয়? বাক্যের অন্তর্গত পদের সঙ্গে যখন শব্দাংশ যুক্ত হয় সেই শব্দাংশগুলোকে বলা হয় লগ্ন। আমি আবার বলছি, বাক্যের অন্তর্গত পদের সঙ্গে যখন কোনো শব্দাংশ যুক্ত হয় সেই শব্দাংশগুলোকেই বলা হয় লগ্ন। এই লগ্ন দেখা যাচ্ছে চার প্রকারের লগ্ন রয়েছে বাংলা ব্যাকরণে। 1 নম্বরে আছে বিভক্তি, 2 নম্বর নির্দেশক, 3 নম্বর বচন এবং 4 নম্বরে আছে বলক। বন্ধুরা, এই আলোচনাগুলো আমি এখন করব। প্রথমে আমরা জানবো বিভক্তি। বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে
বাক্যের অন্তর্গত পদের সঙ্গে যখন কাল নির্দেশক এবং কোন শব্দাংশ কারকবাচকতা প্রকাশ করে, তাহলে যে সকল শব্দাংশ বাক্যের অন্তর্গত পদের সঙ্গে যুক্ত হয়ে কাল নির্দেশ করবে এবং কারকবাচকতা প্রকাশ করবে সেটাকে বলা হয় বিভক্তি। এই বিভক্তি দুই প্রকারের, দেখেন খেয়াল করে আপনারা। এক নম্বর নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি এবং অপরটির নাম হচ্ছে নাম বিভক্তি। তো ক্রিয়া বিভক্তি কাকে বলে? ক্রিয়া বিভক্তি হচ্ছে ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি এরপরে যখন কোনো শব্দাংশ যুক্ত হবে সেটাকে আমরা বলবো ক্রিয়া বিভক্তি। আর নাম বিভক্তি হচ্ছে বিশেষ্য বা নাম শব্দের পরে যখন কোনো শব্দাংশ যুক্ত হবে সেটাকে আমরা বলবো নাম বিভক্তি। এখানে আমি দুটো উদাহরণ রেখেছি, দেখেন। একটা হচ্ছে করলাম, এটাকে ভেঙেছি আমি, কর যুক্ত লাম। এখানে করটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এটা ধাতু প্রকৃতি বলা হয়। আর এই যে লাম, এটা একটা শব্দাংশ, এটার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেহেতু লাম শব্দাংশ এবং বিভক্তি, সেহেতু এই লাম এক ধরনের বিভক্তি সম্পর্কিত লগ্ন। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আমরা নিচের আর একটা উদাহরণ রয়েছে মায়ের, এটাকে ভেঙেছি আমি, মা যুক্ত এর। মা এটা হচ্ছে বিশেষ্য বা নাম শব্দ, তার সঙ্গে এর বিভক্তি বা শব্দাংশ যুক্ত হয়েছে, হয়ে গেল মায়ের। এই যে এর শব্দাংশটা, এটা হচ্ছে নাম বিভক্তি নামক লগ্ন। তবে আশা করি আপনারা লগ্নকের প্রথম যে প্রকারটা রয়েছে বিভক্তি, এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দ্বিতীয়টিতে আসবো, নির্দেশক বা পদাশ্রিত নির্দেশক কাকে বলা হয়। তো যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদটিকে নির্দিষ্ট করে দিবে সেটাকে আমরা বলবো পদাশ্রিত নির্দেশক। আমি আবারও বলছি, যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদটিকে কি করবে, নির্দিষ্ট করে দিবে, সেটাকে আমরা বলবো নির্দেশক বা পদাশ্রিত নির্দেশক। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। যেমন লোকটি, এই যে লোকটি, এই যে লোক শব্দের সঙ্গে টি শব্দাংশ যুক্ত হয়েছে। এই শব্দাংশ যুক্ত হয়ে এই মানুষটিকে নির্দিষ্ট করে বলছে উনি, এটা লোকটি নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে এই টি শব্দাংশ এটা এক ধরনের নির্দেশক নামক লগ্ন। এছাড়াও আরো রয়েছে টা, খানা, খানি, এগুলো নির্দেশক। তো এরকম যখন কোনো পদের পরে এরকম শব্দাংশ আমরা দেখব, যখন এমসিকিউ প্রশ্ন হবে নিচের কোনটি লগ্ন বা নির্দেশক লগ্ন, আমরা টিটা, খানা, খানি এগুলো দেখব। আশা করা যায় আপনারা এটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা এখন লগ্নকে 3 নম্বর যাব, বচন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বচন একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। কিসের সংখ্যার ধারণা দিবে? বাক্যের অন্তর্গত বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যাগত ধারণা প্রকাশ করবে। তো আমি বচনের সংজ্ঞা বলি। যে সমস্ত শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, পদের সংখ্যাগত ধারণা প্রকাশ করবে। এই সংখ্যাগত ধারণা প্রকাশ করার নামই হচ্ছে বচন নামক লগ্ন। কারণ যে সমস্ত শব্দাংশ যুক্ত হবে, সংখ্যাগত ধারণা প্রকাশ করবে, ওইগুলোই বচন নামক লগ্ন। যেমন বই গুলো, খেয়াল করেন আপনারা, বই এটা একটা শব্দ, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না বই, কিন্তু এর সঙ্গে যখন গুলো নামক শব্দাংশ যুক্ত হয়েছে তখন এই বইয়ের পরিমাণ অনেক বোঝাচ্ছে, সংখ্যার আধিক্য বোঝাচ্ছে। তাহলে যেহেতু বচন অর্থ সংখ্যার ধারণা, বইয়ের অনেকগুলো সংখ্যার ধারণা দিচ্ছে, এই জন্য এই গুলো নামক শব্দাংশ এটা হচ্ছে বচন নামক লগ্ন। আরো একটা আমি উদাহরণ দিই, সেটা কি, দূর
টুকু, দুধটুকু। এখানে দুধ এটা একটা তরল বস্তু বা তরল পদার্থ, সে তার সঙ্গে টুকু নামক শব্দাংশ যুক্ত হয়ে দুধের পরিমাণের স্বল্পতা বুঝাইছে। দুধের পরিমাণ বুঝাইছে, দুধটুকু। এই যে পরিমাণ বুঝাইছে, পরিমাণের স্বল্পতা বুঝাইছে, এই জন্য এই টুকু নামক যে শব্দাংশ এটা এক ধরনের বচন। যেহেতু বচন এক ধরনের লগ্ন, তাহলে টুকু এটা একটা বচন নামক লগ্ন। আশা করা যায় এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব অতীব নতুন একটা আলোচনা, বলক, যেটা অনেকেই হয়তো বা নতুন শুনছেন। এই বলক কি? বলক হচ্ছে বাক্যের অন্তর্গত পদের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয়ে বক্তার বক্তব্যকে জোরালো করে দেয়, বক্তার বক্তব্যকে কঠিন করে, মজবুত করে, শক্ত করে। এই শক্ত বা জোরালো করার নামই হচ্ছে বলক। তাহলে আমি আবারও বলছি, যে সকল শব্দাংশ বাক্যের সঙ্গে যুক্ত হয়ে বক্তার বক্তব্যকে কি করে? জোরালো করে দেয়, তাকে বলা হয় বলক। যেমন এখনো, এই যে এখন, এটা একটা সময় বোঝাচ্ছিল, তার সঙ্গে ও শব্দাংশ যুক্ত হয়ে ওই সময়টাকে খাস করে নির্দিষ্ট করে বলছে এখনো, এখনো এরকম, এখনো এটা করছো, এখনো তুমি এটা বলো। এই যে এখনো মানে এই শব্দটাকে জোরালো করার জন্য এই ও নামক বলক বা লগ্ন যুক্ত হয়েছে। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, তখনই। এই যে তখন, এটাও একটা সময়, তার সঙ্গে ই যুক্ত হয়ে, এই শব্দাংশ যুক্ত হয়ে এই সময়টাকে তখনই, তার মানে এর আগেও নয় পিছেও নয়, ঠিক ওই সময়টাকে খাস করে, জোরালো করে, শক্ত করে বলার জন্য এই ই নামক বলক বা লগ্ন যুক্ত করা হয়েছে। এরকম অসংখ্য বলক রয়েছে। আমরা যখনই কোনো শব্দের সঙ্গে রস্বই ও এরকম দেখব এবং ওই বক্তব্যকে জোরালো করার জন্য আমরা বুঝতেই পারবো যে এগুলো বলক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচ্য বিষয় আজকে এই পর্যন্তই ছিল। আগামীতে আমি শব্দের যে ধারাবাহিক আলোচনা, শব্দ গঠনের, এগুলো নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব অবশ্যই। আমি যাবার পূর্বে আমি আবারও বলবো, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।